আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ যখন শাসন ক্ষমতায় ছিল, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এমন অনেক কর্মকাণ্ড করেছেন বা বাংলাদেশের এমন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন যে সকল কর্মকাণ্ডগুলোর কারণে বা অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সাধারণ জনগণদের দোরগোড়া পর্যন্ত যে সকল সুযোগ সুবিধা পৌঁছে দিয়েছেন, সেই সকল সুযোগ সুবিধার কারণে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের পতনের দীর্ঘ ৮ মাস পরেও কিন্তু আওয়ামী লীগের যে একটি জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তার পাল্লা কিন্তু ভারী হচ্ছে। সম্প্রতি বেশ কিছু অ্যাক্টিভিস্টদের জরিপ লক্ষ্য করলাম এবং সেই সকল জরিপে একটি বিষয় সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে এবং সেটি হচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের দীর্ঘদিনের যে ক্ষোভ ছিল, দীর্ঘদিনের যে একটি রাগ ছিল, সেই রাগ কিন্তু এখন আর মানুষের মধ্যে কাজ করছে না। এবং এই যে রাগসমূহ ছিল যে সকল কারণে, সেই সকল কারণ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড থেকে তারা সেগুলো খুঁজে পাচ্ছে। এই একটি মূল কারণ হচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ার পেছনে। এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে প্রকৃতপক্ষে কোনো ধরনের কথা বলছি না। এই যে আওয়ামী লীগের জনপ্রিয়তা, এই আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে এক শ্রেণীর মানুষ বর্তমানে এমনভাবে রাজনৈতিক একটি সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে, যাতে করে বাংলাদেশ আওয়ামী লীগ যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। কারণ এই যে একটি আওয়ামী লীগের বিশাল জনমত বা জনপ্রিয়তা এবং আওয়ামী লীগ যেভাবে তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এখন জনপ্রিয়তা বাড়াতে সক্ষম হচ্ছে, এটিকে অনেকেই ভয় পাচ্ছেন। এবং তাদের যে একটি অভ্যন্তরীণ মতাদর্শ রয়েছে বা অভ্যন্তরীণ আলোচনা রয়েছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে কোনোভাবে ফিরে আসে বা ফিরে আসতে সক্ষম হয়, তাহলে এই যে জুলাই বা আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আওয়ামী লীগকে যেভাবে পতন করা হয়েছিল, ঠিক একইভাবে একটি রাজনৈতিক গোষ্ঠীর পতন বাংলাদেশে নিশ্চিত হবে। এই হচ্ছে একটি ভয়। আরেকটি ভয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে চলে আসে এবং জয় লাভ করতে নাও পারে, তাহলে বিরোধী দল নিশ্চিত। এখন আওয়ামী লীগ যদি সংসদে বিরোধী দলে চলে যায় বা জাতীয় নির্বাচনে বিরোধী দলের রাজনীতিতে চলে যায়, তাহলে কিন্তু এখানে যে রাজনৈতিক গোষ্ঠীর কথা আমি বলছি, তাদের যে সফলতা, সেই সফলতা কিন্তু কোনোভাবেই প্রকাশিত হবে না। বরঞ্চ তারাও ব্যর্থতার যে একটি আস্তাকুঁড় রয়েছে, সেই আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়ে যাবেন। এবং বাংলাদেশের ইতিহাসে এমন অনেক বিষয়বস্তু রয়েছে, এমন অনেক রাজনৈতিক দলও রয়েছেন, যারা ইতিহাসের আস্তাকুঁড়ে এভাবে নিক্ষিপ্ত হয়েছেন। তাদের অবদানও কোনোভাবে কেউ স্বীকার করে না বা তাদেরকে মানুষ নানা উপায়ে ঘৃণা ভরা কণ্ঠে দেখে। তারা যতই ভালো কর্মকাণ্ড করার চেষ্টা করুক না কেন, তাদেরকে কোনোভাবেই মানুষজন পছন্দ করে না। এই বিষয়টি বলার পেছনে মুখ্য যে বিষয় সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি আন্দোলন কিন্তু আমরা সম্প্রতি লক্ষ্য করলাম। তবে সম্প্রতি এটি লক্ষ্য করার পেছনে একটি নিছক উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এখন কথা বলব। বাংলাদেশ বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশকে যে অবস্থায় পরিচালনা করছে, তাতে প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু উঠে আসছে। এবং সম্প্রতি বাংলাদেশের সবথেকে আলোচিত বা সমালোচিত যে ইস্যু সেটি হচ্ছে মানবিক করিডোর। এবং সেই সাথে, সাথে দেশ বিক্রি নিয়েও কিন্তু নানা ধরনের গুঞ্জন হচ্ছে। মার্কিনি বাংলাদেশে প্রবেশ করছে, আরাকান আর্মির সাথে সীমান্তে যুদ্ধ অবস্থা চলে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিভিন্ন ধরনের যুদ্ধ প্রস্তুতির বার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে শুরু করে জনগণের মধ্যেও কিন্তু এক ধরনের প্রভাব বিস্তার করা শুরু করেছিল। এই যে একটি বিষয়, এই বিষয়টিকে প্রকৃতপক্ষে আসলে জনগণ যেভাবে ক্যাচ করছিল, তাতে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে আওয়ামী লীগের পতনের বিষয়টি ব্যাখ্যা করছিলেন যে জনরোষের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে, জনরোষের মাধ্যমে পুলিশ হত্যা হয়েছে, সেই সকল বিষয়বস্তু কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে। এই যে করিডোর সহ বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক বিভিন্ন প্রশ্ন সামনে উঠে আসছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা, অবৈধতা এবং তাদের যে এখতিয়ার রয়েছে কিনা, এই বিষয়ে আমরা দেখেছি হাইকোর্ট থেকেও ব্রিফিং এসেছে। আবার আইনজীবীরাও ব্রিফিং করছেন। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা ইতিমধ্যে করেছেন। এবং বাংলাদেশের যারা সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিবর্গ রয়েছেন, এছাড়া সুশীল সমাজ যারা রয়েছেন, যারা বাংলাদেশের নাগরিক হিসাবে দেশের জন্য তাদের প্রাণ উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত থাকেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের আন্দোলনের একটি
প্রয়াস চলে এসেছিল। এখন প্রকৃতপক্ষে যদি আন্দোলনের এই প্রয়াস জাগ্রত হয়ে যায়, তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই বাংলাদেশে টিকে থাকতে পারবে না। এখন তাহলে কি করা যায়? এই যে কি করা যায় প্রশ্ন, এই কি করা যায় প্রশ্ন থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই সমাবেশ। এবং সেটিও কিন্তু কেন্দ্র করা হয়েছে এমন একটি জায়গায় যেখানে প্রকৃতপক্ষে জুমার দিনে যদি মানুষ নাও হয়, সমাগম নাও হয়, সেখানে মানুষকে মুসল্লি যারা রয়েছেন তাদেরকে একত্র করে সেখানে সেই সমাবেশে অনেক বেশি মানুষ হয়েছে, লোকারণ্য হয়েছে বা বাংলাদেশের মানুষজন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাচ্ছে, এ ধরনের একটি প্রেক্ষাপট তৈরি করা খুবই সহজ বিষয়। এই যে একটি কথা বললাম, এই বিষয়টি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং অনেকেই কিন্তু এই যে এনসিপি যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাবার্তা বলছে বা এই সমাবেশটি করলো, তাদেরকে নিয়ে কিন্তু হাসি তামাশা করছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে যেগুলো থেকে মানুষ হাসাহাসি করা থেকে শুরু করে এনসিপিকে এক ধরনের রাজনৈতিক দল বলা শুরু করেছে, যে রাজনৈতিক দলের কোনো ভিত্তি বা ভ্যালু বাংলাদেশের জনগণ দিচ্ছে না, এরকম। তবে এই যে একটি বিষয় প্রাসঙ্গিকতভাবে তারা টেনে আনলো, এটি মূলত কেন হলো? এটি হলো এই যে গণ আন্দোলন জাগ্রত হওয়ার প্রসঙ্গ আমি একটি বললাম, বাংলাদেশের নিরাপত্তা বিষয়টি নিয়ে এবং বিভিন্ন প্রশ্ন যখন ওঠা শুরু করলো অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে, তখনই কিন্তু এই যে গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ জনগণকে অন্যদিকে সরিয়ে নেয়ার একটি পরিকল্পনা হচ্ছে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি। এবং যখনই বাংলাদেশে এই ধরনের কোনো একটি ঘটনা ঘটে বা বাংলাদেশে এমন আলোচিত সমালোচিত একটি ঘটনা আমরা লক্ষ্য করি, তখনও কিন্তু এই ধরনের কোনো একটি ইস্যু আওয়ামী লীগ ভিত্তিক উঠে আসে যেকোনো একটি প্ল্যাটফর্ম থেকে বা একটি রাজনৈতিক দল থেকে, এবং সেখান থেকেই মূল যে ইস্যুটি সেই ইস্যুটি কিন্তু সরে যায়। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারা বা না পারা এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য আমি করতে চাচ্ছি না। তবে বাংলাদেশ আওয়ামী লীগকে মনে হয় না কোনোভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করতে পারবে। কারণ আন্তর্জাতিকভাবে একটি চাপ রয়েছে প্রথম থেকেই, যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সর্বদলীয় অংশগ্রহণের একটি নির্বাচন। সেই হিসাবে এখানে আন্তর্জাতিক প্রভাব কিছুটা থাকবে। তবে তাদের মূল যে টার্গেট, সেই টার্গেটটি হচ্ছে ইস্যু ভিত্তিক একটি পলিসি এবং বাংলাদেশের যে একটি সংবিধান রয়েছে, সেই সংবিধানের পরিবর্তন। এবং আমরা বেশ কিছু বক্তব্য যদি সারসংক্ষেপ হিসাবে তুলে আনি, তাহলে দেখতে পাই যে এনসিপির নেতাকর্মীরা যে বিষয়টি আওয়ামী লীগ নিয়ে বলেন, সেই বিষয়ের মূলে কিন্তু তারা ৭২-এর সংবিধানকে টেনে আনেন। অর্থাৎ তারা প্রকৃতপক্ষে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে এতটাও জোরালো কোনো পদক্ষেপ নিচ্ছে না, যতটা না পদক্ষেপ নিচ্ছেন তারা সংবিধানকে পরিবর্তন করার বা সংবিধান বাতিল করার প্রসঙ্গে। কারণ সংবিধান বাতিল করলেই কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেটি একটি বৈধতা পাবে, একটি বিষয় এখানে। এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সংবিধান তারা নিজের মতো রচনা করবেন এবং তারা যেভাবে চাইছেন সেভাবেই কিন্তু একটি রাষ্ট্রের কাঠামো তৈরি হবে। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশে যারা সর্ববৃহৎ রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা কিন্তু কোনোভাবে এই বিষয়টি মেনে নিতে পারছেন না। যার ফলশ্রুতিতে তারা কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন। এবং আমি মনে করি যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যারা পরিচালনা করছেন তাদের একটি নির্দিষ্ট মদদেই কিন্তু এই ইস্যুগুলোকে বিভিন্ন দিকে ঘুরানোর জন্যই কিন্তু তারা মাঠে কাজ করছেন এবং তাদের এই রাজনৈতিক পদচারণা।